শুরু করছি প্রিয় বেগম গল্পের চতুর্থ পর্ব। লিখেছেন পুষ্পিতা প্রেমা। জিন পরি ছিল সাহেব, জিন পরি, আগুনের মতো জ্বলন্ত মুখ। 3বার চাবুক মারতেই আমার মাথা ঘুইরা উঠছিল সাহেব। দেখুন সাহেব, মারের দাগ পড়া গেছে। আমারে যাওয়ানের অনুমতি দেন সাহেব, আমি এখানে আর আসতাম না। শেহজাদ বিরক্ত মুখে কুতুবের দিকে তাকিয়ে রইল। পিঠে কালশিটে দাগ পড়ে গেছে 3টে। তুমি থামবে? কোনো জিন পরি নেই এই মহলে। সত্যি করে বলো, কাকে দেখেছ? কুতুব হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, খোদার কসম সাহেব, জীবনেও অমন জিনিস আমি মহলের আশেপাশে দেখি নাই। ওইটা মানুষ ছিল না। দ্বিতল ভবন চত্বরে দাঁড়িয়েছিল অপরূপা। কুতুবের আজগুবি ইচ্ছা শুনে শেহজাদ বিরক্ত হয়ে আদমরা লোকটার দিকে তাকালো। লোকটার পাশেই পড়ে রয়েছে পানি। তার মানে কেউ তাকে পানি খাইয়েছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় কিছু একটা বার্তা দিতেই সে হাঁক ছেড়ে ডাকলো, সাফায়াত। বলো ভাইজান, সায়রা সোহিনীকে ডাকো। জি। সায়রা আর সোহিনী হাজির হলো। কুতুব বলল, না সাহেব, আমি মহলের কন্যাদের চিনি। ওই কন্যারে আমি কখনো দেখিনি। সে জিন পড়েছিল, এনারা ছিলেন না। শেহজাদ এবার কটমট গলায় বলে, এই, ওকে কেউ কমল বিলে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলো, দ্রুত যাও। কুতুব ভয়ে কাতর হয়ে লুঙ্গির গোস তুলে দিল এক দৌড়। সায়রা, সোহিনী আর শিভান হি হি করে হেসে উঠল। শিভান হাসতে হাসতে বলল, চিকনা কুতুব মনে হয় সুন্দর বইয়ের কথা বলেছে শেহজাদ ভাইজান। বলে সে হি হি করে হাসতে লাগলো। শেহজাদ কৌতূহলী চোখে তাকালো তার দিকে। সম্রাটকে তাকাতে দেখে শিভান সায়রার পিছনে গিয়ে দাঁড়ালো। ভুল হয়ে গেছে ভাইজান। সায়রা শিভানের গাল টেনে দিয়ে বলল, ছি, তুমি এসব কি বলছো শিভান? ও এখানে কেন আসবে? শেহজাদ সন্ধিহান কণ্ঠে বলল, সুন্দর বউকে। কথাকে গুরুত্ব দেওয়ায় শিভান উকি দিয়ে শেহজাদের দিকে তাকালো, বলল, দাদাজান কাল যে সুন্দর বউ নিয়ে এসেছিল সে। সায়রা ওর মুখ চুপে ধরে বলল, ওর কথা কানে নেবেন না ভাইজান। তুমি চুপ থাকো। ও মিথ্যে বলছে সেটা তুমি জানলে কিভাবে? ও সত্যি তো বলতে পারে। ওই মেয়ের এত দুঃসাহস কি করে হয় আমার লোকেদের গায়ে হাত তোলার? এত বড় স্পর্ধা তার। আব্বা, আপনি কাকে মহলে এনেছেন? শাহজাহান সাহেব ধীর পায়ে হেঁটে এসে পুত্রের কাঁধে হাত রেখে বলল, শান্ত হও। আমি অপরূপার কাছে এক্ষুনি যাচ্ছি, জানতে চাইব সে এটা করেছে কিনা। আলবাত সেই করেছে আব্বা। আপনি না জেনে শুনে একটা অপরিচিত মেয়েকে মহলে নিয়ে এলেন, এটা কি ঠিক হলো? আপনার কাছে এটা মোটেও আশা করিনি আমি। তার উপর সন্দেহ আমার দ্বিগুণ বেড়েছে। কারো কথায় কর্ণপাত না করে মহল চত্বর ছাড়ল শেহজাদ। অপরূপা দ্বিতল ভবনের চত্বরে দাঁড়িয়ে পুরোটা চুপচাপ শুনল। সে অনুতপ্ত নয় একটুও। তীব্র আগ্রহ নিয়ে সায়রা আর সোহিনী অপরূপার কাছে জানতে চায় কেন সে এমনটা করেছে। অপরূপা তাদের সবটা বলে। একটা মানুষ মুখ খুলছে না, তারপরও কেন তার উপর জুলুম করা হচ্ছে? এখানকার পুলিশও কি মহলের সাহেবদের কথা মতো চলে? নইলে এভাবে তাদের হাতে আইন তুলে দেওয়া কেমন কথা? সায়রা আর সোহিনী চুপ থাকে, পরক্ষণে হেসে ওঠে, বলে, মারটা কিন্তু দারুণ দিয়েছ আপা। নইলে 3 চাবুকের ঘায়ে বেহুশ। বলেই দুজন সশব্দে হেসে ওঠে। অপরূপাও তাদের সাথে হাসে, প্রশ্ন করে, আচ্ছা, যাত্রাপালার কথা বলেছিলে না তোমরা, যাব না? সায়রা চেহারা মলিন হয়। নারী শিল্পীর গায়ে নাকি চাকু মেরেছে ওই সন্ত্রাসটা, তাই মঞ্চ সাজবে না। যাকে পেটানো হচ্ছে উনি? জি। অপরূপা চুপ থাকলো, বলল, সে যাই হোক, অমনভাবে মারার চাইতে তো একেবারে মেরে ফেলাই ভালো। আমি মানুষের কষ্ট সইতে পারি না। তুমি কোমলমতি তাই। এসব আমরা দেখতে দেখতে অভ্যস্ত। শেহজাদ ভাইজানের কাছে ছাড় পাওয়া মুশকিল। অপরূপা লোকটার নাম শুনে বিরক্ত হয়। উপর দিক থেকে লোকটা যতটা সুকুমার সুদর্শন, ভেতরটা ঠিক ততটাই নিকৃষ্ট। তার কাছে একজন পুরুষই শ্রেষ্ঠ, যার কঠিন রূপ সে কখনো দেখেনি। সন্ধ্যায় নামাজ কালাম আর জিকির সেরে রসাই ঘরে রাতের খাবারের আয়োজনের ধুম পড়ে। সকালের জন্য রুটি বেলছে মতিবানু। পান খাওয়ার কারণে জিহ্বা আর দাঁত সারাক্ষণ লাল হয়ে থাকে তার। রুটি বেলতে বেলতে মুগ্ধ চোখে অপরূপার দিকে বার কয়েক তাকায় সে। আর তার বোকামির কথা মনে করে দাঁত খেলিয়ে হাসতে ইচ্ছে হয়। সে তো রাজার ঘরের রানী হওয়ার মতো মেয়ে। সে কিনা ঘর ছেড়েছে এমন একজনের হাত ধরে যার দুকলে কেউই নেই। অপরূপা পিড়িতে বসে তরকারি কেটে দেয়। শিভানের আম্মা হামিদা বেগম তার তরকারি কাটা দেখে টুকটাক প্রশ্ন করে, যেমন বাড়িতে কে ছিল, আগে রান্নাবান্না করতো কিনা, পড়াশোনা কতটুকু করেছে, কোরআন পড়তে পারে কিনা, নামাজ কালাম পারে কিনা। অপরূপা তার জবাব দেয়। সবটা শুনে খদিজা মাঝে মাঝে মেয়েটাকে আড়াল হতে দেখে। তার সহজ সরল চেহারার পেছনে যেন লুকিয়ে আছে কঠিন এক তেজস্বী রূপ। হামিদা বেগম জানতে চাই, কুতুবকে মারার সময় হাত কাঁপেনি? অপরূপা ঘাড় নাড়ে। লোকটা চাইলে আমাকে আটকাতে পারত, কিন্তু সে আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, তাই মারতে সুবিধা হয়েছে। হামিদা হেসে ওঠে। খদিজা বলে, এমন ভুল আর করো না।
শেহজাদ চুপ থাকবে না। যেমন আছো তেমন থাকো, তোমার স্বামীর খোঁজ পেলেই চলে যাবে। আমি এখানে থাকতে আসিনি মা বেগম। খোদেজা চুপ হয়ে যায়। পিতৃমাতৃহীন বড় হলে এই একটাই সমস্যা, যার একুলো নেই তার হাত ধরে তুমি কিভাবে পালালে? আমার জায়গায় থাকলে আপনি আরও আগে পালাতেন। খোদেজা আশ্চর্যিত চোখে চেয়ে থাকে। কি অদ্ভুত, মেয়েটা ফটর ফটর করে কথা বলেই যাচ্ছে। শেহজাদের সামনে এভাবে কথা বললে তো সমস্যা। খোদেজা এবার চুপসে যায়। তোমার স্বামী যদি আর না ফেরে, কোথায় যাবে তুমি? ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যায়। কথোপকথনে ভাটা পড়ে। তন্মধ্যে শাহজাহান সাহেব ডাক পাড়েন, অপরূপা, তোমার সাথে কথা আছে, বেরিয়ে এসো। হাত ধুয়ে ত্রস্ত পায়ে বেরিয়ে যায় অপরূপা। শাহজাহান সাহেব হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোয়। অপরূপা ওনার পেছনে পেছনে হাঁটে। নিচু স্বরে জানতে চাই, ওনার কি কোনো খবর পেয়েছেন? আমার পুত্র লোক পাঠিয়েছে। ওখানকার বাসিন্দা মাঝি জেলেদের বক্তব্য, তোমার স্বামী তাদের কাছে তোমার খবর খোঁজ করতে যায়নি। অপরূপা ব্যথিত হয়। শাহজাহান সাহেব প্রশ্ন করে, তোমার স্বামী কটায় তোমাকে ঘাটে রেখে গেছে? জোহরের আজান পড়ছে সবে, ঠিক সে সময়। শাহজাহান সাহেব ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখ দুটো চকচক করে ওঠে অভিশঙ্কায়। তোমার থেকে কিছুটা দূরে একটা জাহাজ ছিল? অপরূপা ভাবে, তারপর বলে, হ্যাঁ ছিল। ওরা ট্রলার থেকে বড় বড় বাক্স তুলছিল ঘাটে। ঠিক তারপরে পুলিশ আসে, কিন্তু পুলিশ ঘাটে পৌঁছার আগেই তারা চলে যায়। পুলিশ তোমায় কিছু বলেনি? না। পুলিশের পিছু পিছু একজন বুড়ি আর তার দুটো নাতি নাতনি আসে। আমি তাদের সাথে ঘাটে বসে থাকি। এত প্রশ্ন কেন জিজ্ঞেস করছেন? শাহজাহান সাহেব অপরূপাকে চমকে দিয়ে বলেন, জাহাজটা ডাকাতদের ছিল। ওরা তোমাকে একা পেয়েও কোনো ক্ষতি করলো না কেন? তুমি কি জানতে না ওরা ডাকাত? অপরূপা হা করে চেয়ে থাকে। ডাকাত? হ্যাঁ ডাকাত, ওরা ডাকাত ছিল। তাই তো পুলিশ এসেছে। অপরূপা কপালে হাত দেয়। তুমি সত্যিই জানতে না ওরা ডাকাত ছিল? না। আমি কি করে বুঝবো ওরা ডাকাত ছিল? ওরা তো আর 10টা সাধারণ মানুষের মতোই ছিল। তোমার মনে কি প্রশ্ন জাগছে না, ওরা কেন তোমার ক্ষতি করলো না? আমার কাছে ওরা কী বা পেত, তাই হয়তো। অপরূপার গায়ে কাটা দেয়। সে ডাকাতদের সামনে দাঁড়িয়েছিল তখন। কি ভয়ানক। আমার পুত্র সন্দেহ করছে তোমার সাথে ওদের কোনো যোগসূত্র আছে, নইলে ওরা তোমার কোনো ক্ষতি করলো না কেন? শেহজাদের কথা শোনা মাত্রই অপরূপার গাত্রদাহ হয়। সে খানিকটা কড়া গলায় বলে, আপনার পুত্র একটু বেশি বুঝেন। আশ্রিত হয়ে এসেছি বলে আমাকে যা তা বলবেন উনি? আমি ডাকাত? তুমি অযথা তাকে ভুল বুঝছো মেয়ে। ওর কথায় যুক্তি আছে, ও যুক্তি ছাড়া কথা বলে না। তুমি বিষয়টা একটু ভেবে দেখো, ও কিন্তু ভুল কথা বলেনি। আমরা ইতিমধ্যেই পুলিশকে সবটা জানিয়েছি। পুলিশ মহল অঙ্গনে বসে আছে। তারা জানতে চায় কোন কাজী বাড়িতে তোমাদের নিকাহ হয়েছে। কাবিননামাটা তোমার কাছে না থাকলেও ওনার কাছে পাওয়া যাবে। অপরূপা শুকনো ঢোক গিলে সত্য লুকোতে আমতামতা করে বলে, আমি কিচ্ছু জানি না, কিছুর নাম জানি না, কিচ্ছু না। শাহজাহান সাহেব বলে ওঠেন, তুমি না বললে তুমি 10ম শ্রেণী পর্যন্ত পড়েছ? এত শিক্ষিত হয়ে তুমি নাম জানো না? তুমি কিন্তু শিক্ষিত, বুদ্ধিমতী অপরূপা। কিছু জানো না, এটা শেহজাদের পক্ষে বিশ্বাস করা কষ্টকর হবে। শাহজাহান সাহেব বলেন, তুমি বলতে না চাইলে বলো না। শাহজাদ ইতিমধ্যে তোমার গ্রাম ইন্দাপুর, তারপর পলাশপুর, সিন্ধুপুরের সব কাজী বাড়িতে খোঁজ নিচ্ছে। সত্যিটা বেরিয়ে আসবে। অপরূপার চোখ ভর্তি জল দেখা দেয়। আপনি আমাকে অবিশ্বাস করছেন? শাহজাহান সাহেব হাসেন। অপরূপার মাথায় হাত রেখে এসে বলেন, কাবিন নামে তোমার বরের সব তথ্য থাকবে, তাকে খুঁজতেও সুবিধা হবে। তোমার ব্যাপারে সব জানার পর বুঝলাম তাকে খুঁজে পাওয়াটা খুব জরুরি। অপরূপা কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে চোখের জল ছেড়ে দেয়। বুকে চিবুক ঠেকিয়ে কাঁদে। কাঁদতে কাঁদতে ফোপানির চোটে তার শরীর কাঁপে। কাঁপতে কাঁপতে সে উচ্চারণ করে, আমাদের নিকা রাতে হতো, তা হয়নি। তার মুখ নিঃসৃত বাক্যটুকু শাহজাহান সাহেবের কর্ণগোচর হওয়ার পূর্বেই তিনি প্রস্থান নিয়েছেন। রাত্রি নিঝুম। নিস্তব্ধতায় মহলের চারপাশের ঘন জঙ্গলাকীর্ণ পর্বত হতে বন্য শেয়ালে কুকুরের বেওয়ারিশ ডাক ভেসে আসে। অপরূপার চোখে খুব তাড়াতাড়ি নিদ্রা নামে না। নিদ্রা নামে ভোর রাতে। আজও তাই। মরার মতো ঘুমে বিভোর হয়ে আসে সে। পুরো সুলতান মহল তখন অন্ধকার আর ঘুমগ্রস্তের মতো শুনশান, নীরব, নিস্তব্ধতায় আচ্ছন্ন। আকাশে চাঁদ নেই, আকাশটাও মেঘলা। যে কেউ সহজেই ভয়ঙ্কর নগরী হিসেবে আখ্যায়িত করবে, এমন ভয়ঙ্কর হয়ে আছে সুলতান মহল। রূপনগরের প্রধান ফড়ক হতে দলে দলে ডাকাত শূন্য এসে ঘেরাও করল সুলতান মহল। তাদের হাতে জ্বলন্ত আগুনের মশাল। সদ্যশায়িত কবরস্থান হতে চুরি পড়া কাফনের কাপড় নিয়ে পাঁচির টপকালো খুব সুনিপুণ ভঙ্গিতে। কাফনের কাপড় বাড়িতে রাখলেই মানুষ মরার মতো ঘুমায়, এটা তাদের বিশ্বাস।
পাঁচির টপকে মহলের পেছনের বড় পাকুড় গাছটির মাধ্যমে লতাপাতার সাহায্যে ছাদ টপকে আরও একটি গোপন পন্থা অবলম্বন করে দলে দলে ডাকাত দল ঢুকে পড়ল মহলে। মহলের অভ্যন্তরে সবাই ঠিক মরার মতো ঘুমিয়ে আছে। দলে দলে ভাগ হয়ে এক একটি কামরায় ঢুকে পড়ে তারা। যা পায় তাই হাতিয়ে নেয়। সারা বাড়ির বৈদ্যুতিক তার কেটে ছিন্নভিন্ন করে দেয় তারা। একটা দল গিয়ে থামে অপরূপার কক্ষটির সামনে। কমলা রঙের স্বল্প আলোর বৈদ্যুতিক বাল্ব লাগানো ছিল তার ঘরটিতে। সে বাল্ব বন্ধ করে মাথার উপর হারিকেনের শিখা ছোট করে জ্বালিয়ে ঘুমায় সে। তার পুরনো অভ্যাস। আজও তার ব্যতিক্রম ঘটেনি। হারিকেনের মৃদু আলো তার ঘুমন্ত মুখে পড়তেই ডাকাত দলের একজন সবাইকে ইশারায় থামিয়ে দেয়। সবাইকে আদেশ দেয় চলে যাওয়ার জন্য। সবাই তার আদেশ মেনে চলে যায়। মুখোশে আবৃত ডাকাত শূন্য পা ফেলে এগিয়ে আসে অপরূপার কাছে। ঘুমন্ত মুখটার ওপর ঝুঁকে পড়ে কিছুক্ষণ চেয়ে থাকে চুপচাপ। ভারী নিঃশ্বাসের আঁচড় পড়ে অপরূপার মুখে। তার নড়চড় টের পেয়ে দ্রুত সরে পড়ে ডাকাত শূন্যটি। হাতড়ে পুটলি থেকে তার সমস্ত গহনা আর লাল শাড়িটা নিজের পুটলিতে ঢুকিয়ে অপরূপার ঘুমন্ত মুখটির দিকে পুনরায় তাকায়। তারপর পায়ের বীভৎস আওয়াজ তুলে বেরিয়ে পড়ে অন্য কক্ষে। তীব্র অস্বস্তি, উদ্বেগ, অশান্ত মনে ঘুম থেকে লাফিয়ে উঠল অপরূপা। হারিকেনের শিখা বাড়িয়ে নিল। কক্ষের দরজা খুলে দেখতেই বক্ষপঞ্জর কেঁপে ওঠে তার। দরজা বন্ধ করেনি সে? তার মানে এই দরজা খোলা রেখে ঘুমিয়েছে? কে এসেছিল তার ঘরে? এজন্যই তার এরকম অস্বস্তি লাগছে? কে হতে পারে? ভয়ে তার বুক ধুকপুক ধুকপুক করতে থাকে। পা জোড়া অসাড় হয়ে আসে। চোখে ঝাপসা দেখে। ঘর থেকে বেরিয়ে কে কে বলে ডেকে কিছুদূর চলে যেতেই একজন ডাকাত শূন্য পেছন থেকে এসে চেপে ধরে তার হাত মুখ। অপরূপা নখ দিয়ে খামচে ধরে আর গোঙাতে থাকে। ডাকাত শূন্যের নোংরা হাতে স্পর্শ থেকে রক্ষা পেতে কেঁদে ওঠে, চেঁচানোর শব্দ করে। একসময় সফল হয়। ততক্ষণে তার কবরীবদ্ধ কেশপাশ ঝুপ করে ছড়িয়ে পড়ে মধ্যদেশে। শাড়ির আঁচল খসে পড়ায় গলার পাশে 5 আঙুলের নখের ছাপ বসে যায়। তারপরও সে ছুটে নিরুদ্দেশে অন্ধকারে। হারিকেনটি ছিটকে পড়ে ঝনঝন শব্দ করে ভেঙে যায়। সাথে সাথে শেহজাদের ঘুম ভেঙে যায়। ধর পড়িয়ে লাফিয়ে উঠে বসে সে। উঠে দেওয়ালে সুইচ টিপ দিয়ে বাল্ব চলে না। সে তার মাথার উপরে টর্চ খুঁজতে থাকে। সেটিও পায় না। অথচ সেটি সে ঘুমানোর আগেই মাথার উপর রেখেছে। ধপ 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 পায়ের আওয়াজ কানে ভাসে। শক্ত হয়ে জমে যায় সে। দেয়াশলাই কাঠি জ্বালিয়ে হারিকেন খুঁজে নেয়। হারিকেনের আলো জ্বালিয়ে গমগম স্বরে কে বলে উচ্চারণ করে ডাক দিতেই সেই পায়ের শব্দগুলোতে এবার দৌড়ানির আভাস পেয়ে সম্রাট। ষষ্ঠ ইন্দ্রিয়ের বার্তা অনুসরণ করে সে হারিকেনের আলোয় এক কদম কমিয়ে নীরবে পা ফেলে বেরিয়ে পড়ল কক্ষ থেকে। হাতে নিল কক্ষে থাকা প্রকাণ্ড তলোয়ারটি। সে ঘর থেকে বেরোনোর সাথে সাথেই পায়ের শব্দগুলো ছাদের দিকে উঠতে থাকে। বাইরে বিকট শব্দের গোলাগুলির শব্দ হয়। আগুনের ঝলকানি মহলের ফাঁক ফোকর দিয়ে ভেতরে প্রবেশ করে। সকলের কথা ভেবে আতঙ্কিত হয় শেহজাদ। ঘাম দিতে থাকে কপালে। ডাকাতদের দল কি করে প্রবেশ করেছে অন্দরমহলে? এ অবিশ্বাস্য। তৎক্ষণাৎ তীব্র বেগে ছুটে আসা একটি শরীর এসে পিঠে বাড়ি খায়। ক্রুদ্ধ হয়ে পেছনে ফিরে তলোয়ার দিয়ে আক্রমণ করতেই অদ্ভুত শব্দ করে তার গায়ের ওপর ঢলে পড়ে এক কোমলমতি নারীর শরীর। মজবুত হাতের বেষ্টনী দ্বারা আবৃত করে হারিকেন উপরে তুলে মুখখানা দেখার চেষ্টা করল সে। প্রবল আঘাত, ভয়, আতঙ্কে ছোট হয়ে আসা কন্যাটির দু চোখ ব্যথার জল টলমল করতে করতে গড়িয়ে পড়ে দুপাশে। শেহজাদ দেখল মেঘের কোলে একটি চাঁদ, যে নিজেকে কলঙ্কমুক্ত করার জন্য পুরোপুরি নিস্তেজ হওয়ার পূর্বে অস্পষ্ট সুরে উচ্চারণ করে, আমি ডাকাত নই, অপরূপা। শেহজাদ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উচ্চারণ করে, রূপা। হ্যালো বন্ধুরা, এই ভয়েসটি দেওয়ার সময় অনেক সমস্যা হয়েছে। মানুষ মাত্রই ভুল হয়, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে।